বিএনপির ঝুলি থেকে আরও একটি আসন নিশ্চিত হাতছাড়া হয়ে গেল। গত 2 দিন আগে মাহমুদুর রহমান মান্না একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে উপস্থিত হয়ে তিনি বলেছিলেন যে বিএনপি গত 5 আগস্টের পর থেকে যা করেছে এতে কমসে কম তার 100টি আসন কমেছে। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির কিশোরগঞ্জ 4 আসন থেকে নমিনেশন প্রাপ্ত জুলাইয়ের একজন ঘোরতম শত্রু ফজলুর রহমান। তিনি কি বললেন এরকম আর কি, মানে তিনি আটকে উঠেছেন। মাহমুদুর রহমান মান্না সেটা দ্বিতীয়বার তিনি রিপিট করেছেন যে হ্যাঁ 5 আগস্টের পরে তাদের কমসে কম 100 আসন কমেছে। আর আমি বলছি যে ওই 100 আসন মাহমুদুর রহমান মান্না আর আজকে বিএনপির আরেকজন প্রার্থী তিনি এমন একটি মন্তব্য করেছেন যে মন্তব্যের কারণে এই আসনটাও বিএনপির হাতছাড়া হয়ে গেল, তার ঝুলি থেকে বেরিয়ে গেল বলে আমার ধারণা। এবং এটি শুধু ধারণা নয়, এটি বাস্তব। কারণ এদেশের মানুষ ইসলাম সম্পর্কে, কুরআন সম্পর্কে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো আজে বাজে উল্টাপাল্টা কথা শুনতে মোটেই প্রস্তুত নয়। অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না, গাঁজা খায়, নেশা করে, কিন্তু তার কাছে আপনি ইসলাম এবং কুরআন সম্পর্কে একটু এলোমেলো কথা বলে দেখেন, সে পারলে ওই জায়গায় আপনাকে কুপকাত করার চেষ্টা করবে। ঢাকা 14 আসনের কথা বলছিলাম। বিএনপির একজন মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, আমি তাকে অত্যন্ত ভালোবাসি। আমার পছন্দের প্রার্থী বলা চলে। বিএনপির যতগুলো প্রার্থী হয়েছে, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, বিএনপি যতগুলো প্রার্থী দিয়েছে তার ভিতরে নাম্বার 1 চয়েস আমার এই প্রার্থী। কারণ সে দীর্ঘদিন ধরে গুম হওয়া বিএনপি নেতা সুমনের বোন তিনি, এবং তিনি মায়ের ডাক নামে একটি সংগঠন তৈরি করে আওয়ামী লীগের শেখ হাসিনার ভিত তিনি নাড়িয়ে দিয়েছিলেন। ডান ডাব্লিউ মজিনা তার বাসায় গিয়েছে তার ডাকে, এবং তিনি আন্তর্জাতিকভাবেই একটা কাজ করার সুযোগ পেয়েছিলেন, যার কারণে তার এই ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে বিএনপি ঢাকা 14 আসনে তাকে মনোনয়ন দেয়। কার বিরুদ্ধে? ব্যারিস্টার আরমানের বিরুদ্ধে। যে ব্যারিস্টার আরমান তিনিও দীর্ঘ 8 বছর তিনি আয়না ঘরে গুম ছিলেন। সুতরাং এই দুইজন প্রার্থী কিন্তু এখানে একেবারে সমানে সমান ছিল। জনগণের বা ঢাকা 14 আসনের ভোটার যারা, তাদের হয়তো হিমশিম খেতে হচ্ছিল, তাদের চিন্তা করতে খুব কষ্ট হচ্ছিল, বেগ পেতে হচ্ছিল যে তারা কাকে বেছে নেবে। কিন্তু আজকের ঘটনার পরে ঢাকা 14 আসনের প্রার্থীদের আর দ্বিতীয়বার চিন্তা করার কোনো প্রয়োজন পড়বে না। তারা অলরেডি, আমার মনে হয়, তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কারণ সানজিদা ইসলাম তুলি, আমি তার সমালোচনা করতে চাই না, আমি এখনো তার প্রতি আমার শ্রদ্ধা আছে, কারণ তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক বড় কাজ করে দিয়েছেন। কিন্তু তিনি, কেউ যত বড় ভালো মানুষই হোক, কুরআন শরীফের উপরে কুরআনকে অস্বীকার করবে, কুরআনের আয়াতকে অবমাননা করবে, অস্বীকার করবে, এইটা মেনে নেওয়া যায় না। কোনো মতো অবস্থায় এটা মেনে নেওয়া যায় না। তিনি একটি জনসভায় গিয়ে বলেছেন যে পুরুষের 4 বিয়ে করার এটা মানি না। এটা কোথায় কে বলেছে যে বিধান, এই বিধান যারা কায়েম করতে চায় তাদেরকেও আমরা মানি না, তাদেরকে আমরা কোনো মতো অবস্থায় এই সমাজে প্রতিষ্ঠিত হতে দেব না। এবং যারা এই 4 বিয়ে করবে তাদের এই সমাজ দেখতে চায় না, যারা এইটা বাস্তবায়ন করতে চায় তাদেরকেও এই সমাজ গ্রহণ করতে চায় না, কখনোই করবে না। স্পষ্টভাবেই, আমি বিয়ের ব্যাপারে যাচ্ছি না, একজন পুরুষ 4টা বিয়ে করবে কি 2টা করবে কি 1টা করবে, কারো ইচ্ছা না হলে তিনি না করেই থাকতে পারে। এই ব্যাপারে আমি তর্ক বিতর্কে যাচ্ছি না। আমার কনসার্নের জায়গা ওইটা, যে ওইটা তো একটা কোরআনের আয়াত। এই স্পর্শকাতর বিষয়ে কথা বলার আগে কি তুলিকে 2বার ভাবা উচিত ছিল না? এটি তো মুসলমানদের কোরআন এবং হাদিস, এটি তো মুসলমানদের আকীদার বিষয়, এটা তো কলিজার বিষয়, তাদের কলিজায় গিয়ে আঘাত লাগে এই বিষয়ে কেউ যদি কথা বলে। তাহলে আরো তো অনেক কথা ছিল, সেই বিষয়গুলো তো কথা বলা যেত। এই নির্বাচনের আগ মুহূর্তে তুলিকে কেন এই কথা বলতে হলো? আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ঢাকা 14 আসনের ভোটারদের অত্যন্ত বেশি ভালোবাসেন, যার কারণে তিনি আসমান থেকে এই বিধানটা, এই হুকুমটা দিয়ে দিয়েছেন যে তোমাদের কষ্ট করে সিদ্ধান্ত নিতে হবে না, এই যে আমি দিয়ে দিলাম, একজনকে পচিয়ে দিলাম, আর একজন যিনি বেশি ইমানদার, যিনি বেশি কষ্ট স্বীকার করেছেন, 8 বছর ধরে অমানবিক জীবনযাপন করেছেন আয়না ঘরের ভিতরে গুম থেকে, তাকেই এবারে তোমরা
সংসদ ভবনে পাঠাও, তারই বেশি প্রয়োজন। আবার তার এই কথাতে দেখুন কে খুশি হয়েছে সবচেয়ে বেশি, এই যে তাসলিমা নাসরিন। তাসলিমা নাসরিন তুলিকে খুব বাহবা দিয়ে তিনি দেখেন পোস্ট করেছে। এখন জামাত ইসলাম কি পারবে এই সুযোগটা কাজে লাগাতে? যেহেতু জামাতের কানে পানি ঢোকে একটু দেরিতে, আমার মনে হয় জামাত ইসলাম এই সুযোগ কাজে লাগাতে সমর্থ হবে কিনা এটা সন্দেহ আছে। গত কয়েকদিন ধরে, বিগত এই মনে করেন 1 মাসের ভিতরে বিভিন্ন জায়গায়, নোয়াখালীতে, ভোলায়, ঝিনাইদহে, রংপুরে জামাতের যে সমস্ত মহিলা কর্মীরা, নেত্রীরা তালিম করতে গেছে, তাদেরকে ছাত্রদল, যুবদলের লোকজন হেনস্থা করেছে, গালিগালাজ করে সেই ভিডিওগুলো আবার ছেড়ে দিয়েছে। এরপরে তাদেরকে মারধরও করেছে, শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। জামাতকে দেখেছেন কখনো রাস্তায় নামতে? এরা নামবে না, এদের এটা দরকার নেই। মিডিয়া, সাংবাদিক, এইগুলো আমার মনে হয় জামাতের সবচাইতে বেশি অপছন্দের জিনিস। কারণ এইগুলো তো, এরা তো একটু উড়নচণ্ডী জাতি হয়, অর্থাৎ স্বাধীন মনা হয়, মুক্ত মনা হয়। তো এই মুক্ত মনা লোকগুলোর কাছে যখন যে বলে যে রোকন হও, তখন তারা রোকন হয় না। তারা তো স্বাধীন, একটা দলের বাইন্ডিং এর ভিতরে তারা আসতে চায় না। যার কারণে এইখানে তাদের গুরুত্ব এত কম যে তারা কিচ্ছু করতে পারে নাই, কোন রকম কোনো ভূমিকা পালন করতে পারে নাই। এমনকি যেহেতু যে তাদের মিডিয়া নাই, তাদের সাংবাদিক নাই, ওই বিষয় নিয়ে হইচই করতে পারে নাই। অথচ আজকে রংপুরের কোথায় যেন কোনো এক জায়গায় কোনো এক জামাতের একেবারে নিম্ন স্তরের একজন সমর্থক কোন এক মহিলার সাথে হয়তো বাকবিতণ্ডার এক পর্যায়ে একটু গ্রাম্য মারামারি যেভাবে লাগে ওইভাবে লেগেছে, হয়তো মহিলাকে ধাক্কাধাক্কির এক পর্যায়ে তার গায়ে একটু হাত লেগেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কেন্দ্রীয়ভাবে, এই যে আমি দিয়ে দিচ্ছি দেখুন, কেন্দ্রীয়ভাবে তারা সাংবাদিক সম্মেলন করে সেই মহিলাকে পাশে দাঁড় করিয়ে সাংবাদিক সম্মেলন করেছে এবং জামাতকে সেখানে নারী হেনস্থাকারী দল হিসেবে উল্লেখ করেছে। অথচ কারা করেছে? এই বিএনপি 5 আগস্টের পর থেকে তাদের হাতে নিজেরা 180 জন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, নিজেরা মারামারি করে। শুধু তাই নয়, তারা এই 5 আগস্টের পরে তাদের দলীয় নেতা কর্মীদের দ্বারা 80 জন নারী ধর্ষণের শিকার হয়েছে। কই জামাত ইসলাম এই ব্যাপারে? তাদের দলীয় নেতা নেত্রীদেরকে যখন হেনস্থা করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন হিজাব পরা নারীদের, ডাকসু নেত্রীদের যখন হেনস্থা করেছে ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক হলের শিবিরের প্যানেলের এক নারীকে যখন মুখে থুতু দেয়া হয়েছে, আর ওই যে আগে যে বললাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লাঞ্ছিত, তারপরে মারামারি, গালিগালাজ ইত্যাদি তো করেছেই। জামাত কি দেখেছেন তাদের কোনো কেন্দ্রীয়ভাবে একটা মিছিল করতে, একটা সাংবাদিক সম্মেলন করতে, বিএনপির ঘাড়ে এই দোষ চাপাতে? করে নাই। কারণ এটা করতে তো ভাই নিজস্ব মিডিয়া লাগে, সাংবাদিক লাগে, নাই, তাদের নাই। কারণ তারা ওই যার কাছেই যায়, কেউ যদি তাদের পক্ষে একটু কথা বলতে যায় তার কাছে দৌড়ায় যে আস্তে আস্তে করে বলে যে রোকন হও। ওই যে আপনাদের পিয়াস করিমের কথা মনে আছে না? আমি শুনেছি, সত্য কিনা জানি না, পিয়াস করিমের কাছেও নাকি পিয়াস করিম যখন শেখ হাসিনার সময় টকশোতে এসে জামাতের পক্ষে কথা বলতো, এক পর্যায়ে নাকি পিয়াস করিমের কাছে গিয়ে বলছে রোকন হান। এখন এই যে আবু হেনা, রাজ্জাকি টাজ্জাকি যারা আছে, এদের কাছেও কবে না জানি বলে ফেলে যে রোকন হান। ভাই তোর যদি সবই যদি তুই রোকন বানাবি, তোর পক্ষে কথা বলবে কে? যাই হোক, তো এই যে অবস্থা, এখন জামাত ইসলাম চিন্তা করুক যে 14 আসনে যে ঘটনাটা ঘটলো, সানজিদা ইসলাম তুলি যে ইসলাম অবমাননা করেছে, কোরআনের আয়াত অস্বীকার করেছে, তারা এটাকে কাজে লাগাতে পারে কিনা। যদি তারা কাজে লাগাতে পারে, সুযোগ আল্লাহ করে দিয়েছে, এখন কাজে লাগাতে হবে বান্দার। যদি কাজে লাগাতে পারে তাহলে কিন্তু এই আসনে জামাতের জয় অনেকটাই নিশ্চিত হয়ে আছে।